স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের আলমগিরি এসবিআই ব্রাঞ্চে। ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের আলমগিরি এসবিআই ব্রাঞ্চে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ব্রাঞ্চের গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না। লোনের আবেদন করলে লোন পাস হয়ে যাওয়ার পরেও নানা অজুহাত দেখিয়ে কাজগুলি ফেলে রাখা হয়। গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন ব্যাংক কর্মীরা। কাজ হবে না বলে দিনের পর দিন ঘোরানো হয় গ্রাহকদের। সেই ঘটনায় বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় গ্রাহকেরা। ব্যাংকের সামনে সঠিক পরিষেবার দাবিতে স্লোগান দিতে থাকেন গ্রাহকেরা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন, কিন্তু কোনোভাবেই তালা খুলতে রাজি হয়নি। বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। যতক্ষণ না ব্যাংক কর্তৃপক্ষ সঠিক পরিষেবা না দিবে ততক্ষণ ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্রাহকরা। তবে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে চায়নি। জমা নেওয়ার পরে 3 মাস এসএসজি গ্রুপের মহিলার জন্য ধরুন 11টার সময় ডাকলেন, 11টা থেকে তাকে বসিয়ে রাখলো 5টা 6টা অফিস আওয়ার শেষ, 5টা থেকে তাকে ধরবে। তারপর দেখলো কি অমুক কাগজটা নেই, বাড়ি যাবে। আমি টোটাল ডিটেইলসে শুনে নি, তারপর ব্যাংক ম্যানেজার এসে তারপর আপনাদের যেটা বলার বলবেন। আমরা কথাটা বলি, এটাই তো আমি শুনি। আমরা ম্যানেজার স্যার বলি স্যার সে এসে আমরা আমি আজকে আপনারা যাবেন কেন? আমি সেইখানে বলছি, আপনাকে বললে আমরা না না বাইরে বাইরে কথাগুলো শুনেন, সবটাই বুঝতে পারি স্যার। আমি আপনার কথা সবই বুঝতে পারি। পাবলিক সার্ভিস দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? এসবিআই জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। নাম এসকে মুজিবুর মোহাম্মদ। আচ্ছা, এসবিআই যে ব্যাংক, এই ব্যাংকে আপনার কি সমস্যা রয়েছে? আমার সমস্যা ছিল 3 মাস। প্রথম আমি একটা কেওয়াইসির জন্য এসেছিলাম। আমি সে ব্যাংকের ভিতরে আমাকে যা যা পেপার ওয়ার্ক করতে বলেছিল আমি পুরো টোটালি করে নিয়েছিলাম। তারপরে তারা বললো শাখায় যাও, শাখায় এলাম। শাখাওয়ালা বললো যে পেপার রেডি আছে, তুমি ব্যাংকে যাও। আবার ব্যাংকে গেলাম। ব্যাংকে গেলে তারা একবার দেখলো পেপারকে, দিয়ে তার স্টাম্প মেরে আবার বললো শাখায় এসো। শাখায় এলাম, আবার বললো না এটা প্রবলেম আছে, তুমি ব্যাংকে গিয়ে সেটা করতে হবে। তো এইরকম বাইরে ভিতরে করার পরে আমি যখন সেখানে একটু রেগে কথা বললাম সেখানে, তারপরে তারা আমাকে বলেছিল যে শনিবার ছিল, সোমবার দিন আসতে। তো শনিবার দিন যখন আমি তাকে বললাম, সে আমাকে মানে রাগাবাগা হওয়ার পরে সে আবার তখনই আমাকে করে দিল। মানে সোজাভাবে ভদ্রভাবে তিনি কোনো কাজ করে দিবেন না, তাদের উল্লেখ এইটা। গ্রাহকদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এ তো ভীষণ হ্যারাসমেন্ট না। কেউ একটা লোক যদি সকাল থেকে তোমার কি বাপের নৌকর সে তোমার কাছে এসে বসে থাকবে, যে তার অন্য কোনো কাজ নেই যে তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকবে, সে তো না। যথেষ্ট মানুষের সবার সব সময় কোনো না কোনো একটা কাজ থাকে, বুঝলেন? তো এদের কাছে আসা মানে পুরো দিনটা বেকার করা, আর সে কাজও হবে না, সেটাও কোনো গ্যারেন্টি নেই। ডেট বাই ডেট হতে থাকে। আমার নাম শেখ মুজিবুর মোহাম্মদ, বাড়ি জেরথান। পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল কলেজ চলাকালীন সোমবার বিকেলে। কলেজের ভেতরেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল কলেজ চলাকালীন সোমবার বিকেলে। কলেজের ভেতরেই বাঁশ লাঠি নিয়ে একে অপরকে মারধরের ঘটনায় রক্তাক্ত হলেন কয়েকজন ছাত্র, যাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ। এই ঘটনায় কলেজের পক্ষ থেকে এফআইআর করেছেন প্রিন্সিপাল। ঘটনায় একটি গোষ্ঠী অভিযোগ করেছেন অপর গোষ্ঠীর বিরুদ্ধে। প্রিন্সিপালের দাবি, বাইরে থেকে কয়েকজন এসে কোদাল দিয়ে কলেজের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল।
তারপর সংঘর্ষ। আমি কড়া ব্যবস্থা নিতে অনুরোধ করেছি পুলিশকে। গত কয়েকদিন ধরেই কেশপুর কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, সেই কারণেই নাকি নবীনবরণ অনুষ্ঠানের বিশাল আয়োজন বাতিল করা হয়। তারপরেও অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি ছিলই। এর মাঝে সোমবার বিকেলে হঠাৎ কলেজ চলাকালীন কলেজের ভেতরে একদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠি সোঁটা নিয়ে একে অপরকে মারধর হয় কলেজ চত্বরে। ঘটনায় প্রায় 5 জন কম বেশি আহত হয়। তবে তাদের মধ্যে একজনকে প্রথম বর্ষের ছাত্রের কানের অনেকটা অংশ কেটে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় কেশপুর হাসপাতাল থেকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেখানে ছুটে আসে কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ। ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে দেওয়া হয়। সংঘর্ষস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কলেজের প্রিন্সিপাল দীপক কুমার ভূঁইয়া বলেন, আমি বাইরের কাউকে কখনো ভেতরে অনুমতি দিই না। আমি ক্লাস চলাকালীন দেখতে পেলাম বাইরে থেকে কয়েকজন কোদাল দিয়ে কলেজ গেটের তালা ভেঙে ভিতরে ঢুকেছিল। সে সময় পুলিশ নিরাপত্তা রক্ষী সবই ছিল। তারপরেও এই ঘটনা ঘটল। এই ঘটনা কাঙ্ক্ষিত নয়। পুলিশের কাছে এফআইআর করা হচ্ছে। কড়া ব্যবস্থা নিতে অনুরোধ করেছি পুলিশকে। সিসিটিভি ফুটেজ হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে পুলিশকে। আমরা আর কি খেলাধুলা করছিলাম, কলেজ যেরকম যাই রোজ দিনের মতো সেরকম আজকেও গিয়েছিলাম। তো আমরা একটু ক্রিকেট খেলছিলাম মাঠে। তো হঠাৎ খেলা শেষ হয়ে গেল। ওরা এবার আইডেন্টি কার্ডের জন্য প্রিন্সিপাল রুমে গিয়েছিল। তারপর আমি মুখে হাতে পানি দিয়ে ওই প্রিন্সিপাল রুমে ঢুকছি। আর কিছু বহিরাগত ছেলে এসে টয়ের ছেলে কিছু বহিরাগত এসে ওদের কি জানি না, জানি না স্যার, আমি তো লোকাল ছেলে, নতুন গেছে তো এই কলেজে বছরই বহিরাগত এসে মারধর করলো। ফার্স্টে এসে মাথাটা মারে দিল আমার, তারপর বুঝতে পারিনি, দিয়ে ভিতরে মারলো। হাতে মারলো। কেন মারলো? ওদের কি গন্ডগোল চলছিল স্যার সেটা আমি জানি না। আমরা লোকাল ছেলে, আমাদেরকে আচমকা মারধর। কলেজ স্টুডেন্ট? জি। কোন ইয়ারে? এই ফার্স্ট ইয়ার। তুমি টিএমসিপি করো? না স্যার, আমরা ওসব মানে আমাদের ওদের কি দল চলছে সেটা আমি জানি না। আমরা ওখানে লোকাল ছেলে, রেগুলার ছেলে, রানিং ছেলে এসে মারধর করি। এমনি মারলো তোমাকে? আমরা ওখানে ছিলাম না। এর আগে ও জানেই না তো। আমার আসাদুল্লাহ। বেলদা এবং দাঁতনে আলু গাড়ি চেকিং পরিদর্শন করতে এলেন গ্রাম উন্নয়ন মন্ত্রী বেচারাম মান্না। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন, সঠিকভাবে চেকিং হচ্ছে কিনা সমস্ত বিষয় তদারকি করে দেখেন তিনি। দাঁড়িয়ে থেকে একাধিক আলু গাড়ি চেক করে দেখেন। মঙ্গলবার রাতে সোনাকনিয়া সীমান্তে থাকবেন মন্ত্রী। কোনোভাবে আলু গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া হবে না, উদ্দেশ্যে মন্ত্রীর এই পরিদর্শন। শুনুন কি বললেন মন্ত্রী বেচারাম মান্না। আমাকে যেতে হবে, আমার অফিস সেশন বলছে আমার কি বিশাল ইয়ে লাইটটা এত কম না। হ্যাঁ,
চলুন সোনাকুনিয়ে চলুন, গাড়ি আছে তো? হ্যাঁ হ্যাঁ সিসিটিভি লাগানো আছে, কাউন্টিং ক্লকচার এটা বানিয়ে দেওয়া হয়েছে যাতে শীতের মতো আবার চেস করে দেবো। দেখুন, আপনারা সবই ঘটনা জানেন যে আলুকে নিয়ে যে বিশেষ আমাদের চেকিং চলছে। আমরা ইতিমধ্যেই বেলদা চেকপোস্ট এবং আমাদের এই দাঁতনের বামনপুকুর এবং সোনাকনিয়া আমরা চেকপোস্টে এসে দেখেছি যে আমাদের যারা দায়িত্বে রয়েছেন অফিসাররা খুব যথেষ্ট ভালো কাজ করছেন এবং কেউ কেউ কাঁচা আনাজের নিচে বা প্লাস্টিকে ভরে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে ওরা চেকিংয়ের জন্য সেটা নিতে দিতে পারছে না। অনেককেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবার কাউকে কাউকে কেসও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি তা সফল। তার কারণ যে আমাদের রাজ্যে যে আলু যা আছে 6,02,000 মেট্রিক টন, যা আমাদের 45 দিন জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চালাতে হবে। তাই স্বাভাবিক কারণেই আমরা এরকম চেকিংয়ের ব্যবস্থা আমরা করেছি এবং খুব ভালো চেকিং হচ্ছে এবং অফিসাররা দায়িত্ব নিয়ে কাজ করছে। আপনাকেই আসতে হলো কেন এই একদম স্পটে? দেখুন, আমাদের কাছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন খবর আমাদের কাছে থাকছে, যাতে চাক্ষুষ দেখে যাচ্ছি যে তারা কেমন কাজ করে এবং যারা কাজ করছে তারা আমরা এলে একটু উৎসাহিত পাই। সেজন্যই আমরা একটু ভিজিটে এসেছি। অভিযোগ এসেছে না, এখানে অভিযোগ সেরকম কিছু নেই। গত কয়েকদিন আগে একটি গাড়ি ধরা পড়েছিল, তারা এখান থেকে ব্যাক করিয়ে দিয়েছেন এবং কিছু কাঁচা আনাজের নিচে লুকিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হচ্ছে না আমাদের কড়া চেকিংয়ের। তো বেশ অনেক হাজার মেট্রিক টন আলু লাগছে, সেক্ষেত্রে এই যে নতুন বছরের প্রথমেই কি আলুর সংকট দেখা? দেখুন, আমাদের প্রতিদিন 18,000 মেট্রিক টন লাগবে। যেহেতু ডিসেম্বরে কাঁচা সবজি ওঠে, সেখানে আমাদের প্রতিদিন 15,000 মেট্রিক টন রাজ্যের খরচ। স্বাভাবিক কারণে আমাদের এই মুহূর্তে এখন আছে 6,02,000 মেট্রিক টন। যেহেতু দানা ঝড় বৃষ্টির জন্য 15 দিন নতুন আলু পেতে আমাদের 15 দিন দেরি হবে। অর্থাৎ যেটা আমরা 25শে ডিসেম্বরের কাছাকাছি পেতাম, সেটা এবারে আমরা জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে পাব। তাই এই কদিন আমাদের এই পুরনো আলুকেই চালাতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা সরকারের গাইডলাইন, যে আমাদের চাহিদা মিটিয়ে যদি থাকে তাহলে অন্যত্র পাঠাবার নিশ্চিত ব্যবস্থা। বারবার একটা অভিযোগ আছে যে পুলিশের নাকা পেরিয়েও আলুবাড়ি ওই পারে চলে যাচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত সেরকম কিছু আসেনি। যদি আসে নিশ্চিতভাবে আমরা কড়া ব্যবস্থা নেওয়ার করা হবে। সেক্ষেত্রে মনে করছেন কি দাম বাড়তে পারে আলু? দেখুন, আলুর দাম অসাধু কিছু ব্যবসায়ী, যেহেতু কৃষকদের কাছে কোনো বন্ড নেই বা খুচরো আড়তদারদের কাছে বন্ড নেই, 40 জন ব্যবসায়ী এবং স্টল মালিককে আমরা চিহ্নিত করেছি যাদের কাছে আলু গচ্ছিত আছে। অর্থাৎ তারাই ওঠানামা করার চেষ্টা করছে, কিন্তু সরকার দৃঢ় পদক্ষেপে যাতে দাম নিয়ন্ত্রণ থাকে সেটার আমরা ব্যবস্থা করছি। তার কারণ কিছু অসাধু ব্যবসায়ী যারা কৃষকদের থেকে 650 টাকা সর্বনিম্ন এবং 750 টাকা সর্বোচ্চ 50 কেজির প্যাকেট তারা ক্রয় করেছে, তারা বন্ড বিক্রি করছে 1000 থেকে নিম্ন 1070 টাকা 80 টাকা পর্যন্ত। অর্থাৎ গড়ে 300 টাকা প্যাকেটে লাভ করেছে। এরপরও অতিরিক্ত লাভ করার আশায় কেউ কেউ লুকিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা, কেন্দ্রের বিজেপি সরকার যারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদার মহিতিপুর এবং
দক্ষিণ দিনাজপুরের হিলি, কুচবিহারের চাগড়াবান্ধা দিয়ে তারা ব্যাপক আলু পাস করেছে। আমরা মনে করছি এটা রাজ্যকে অপদস্থ করা এবং রাজ্যকে বিপাকে ফেলার একটা চক্রান্ত। দেখুন, এটা আমরা তদন্ত করছি, কত আলু গেল, কার সাহায্যে গেছে, এগুলো আমরা তদন্ত করছি। কতদিন থাকবে এটা? হ্যাঁ, আজকে রাত্রে আমরা এই বর্ডারেতেই থাকবো। কতদিন ধরে চলবে এই চেকিংটা? দেখুন, আমরা আগেই বলেছি যে আমাদের প্রয়োজনীয় যা আলু রয়েছে, যা মানুষের ব্যবহারের পর, বাংলার মানুষের ব্যবহারের পর যা উদ্বৃত্ত থাকবে বাইরে যাবে। আর যদি না যায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আইসিডিএস স্কুলের মিড ডে মিল সংক্রান্ত ব্যাপারে আমরা আলু কিনব। ছিনতাইয়ের পরিকল্পনার আগে সোমবার রাতে ঝাড়গ্রামের জামবনি থানার ভাতুর এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করল জামবনি থানার পুলিশ। সূত্র মারফত খবর আসে জামবনি থানার বড়বাবুর কাছে কয়েকজন ব্যক্তি ভাতুরের জঙ্গলে জমায়েত করেছেন ডাকাতির উদ্দেশ্যে। সেই সূত্র মারফত জামবনি থানার পুলিশ রাত্রি 3টে নাগাদ ভাতুরের জঙ্গলে হানা দেয় এবং গ্রেপ্তার করে 4 জন ব্যক্তিকে। অভিযুক্তদের নাম শেখ সাব্বির, পঞ্চানন মাহাতো, তুষার খান ও প্রলয় পাল। এরা সবাই জামবনি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। মঙ্গলবার অভিযুক্ত 4 জনকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করলো জামবনি থানার পুলিশ। এই কেসের সরকারি আইনজীবীর বক্তব্য শোনার পর শেখ সাব্বির ও পঞ্চানন মাহাতো নামে 2 ব্যক্তিকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারপতি। পাশাপাশি পুরো ঘটনা তদন্তে নেমেছে জামবনি থানার পুলিশ। বেশ কয়েকদিন থেকে নিখোঁজ নাবালিকা, থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 8টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানায়। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 8টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানায়। জানা গেছে, গত নভেম্বর মাসের 25 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ এগরা 1 ব্লকের রাসন গ্রামে 15 বছরের নাবালিকাকে পাশের এক প্রতিবেশী মহিলা অপহরণ করে বলে অভিযোগ পরিবারের লোকেদের। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নিখোঁজ নাবালিকার বাড়ি ভগবানপুরের থানার নোনা ঘোষপুর গ্রামে। কিন্তু কর্মসূত্রে এগরার রাসন গ্রামে থাকতো নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। অপহরণকারী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রায় ঘণ্টাখানেক থানার সামনে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। থানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাড়ি ভগবানপুর। কি ঘটনা আজকে থানার সামনে আপনারা বিক্ষোভ করছেন, কি কারণে? আজকে 1 সপ্তাহ আগে আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না, এর জন্য থানার সামনে আজকে অফিসার যখন আমাদের মেয়ে মানে খুঁজে পায়নি, তখন ওনাকে মানে থানায় এসে জানানো হলো, চিঠি করেছি। অফিসার ওখানে গেছিল, যাওয়ার পরে আসামির সাথে দেখা হয়েছে। অফিসার কিন্তু আসামিকে তুলেনি। আসামিকে বলতেছে যে আগের দিন 10টার সময় আমার অফিসে যে আপনি দেখা করবেন, এই বলে আমাদেরকে 4 দিন কিছু বলো না, 4 দিন সময় দিচ্ছি যে তারপর আমরা মেয়ে তোমাদেরকে খুঁজে এনে দেবো। মেয়ের বয়স কত? মেয়ে 14 বছর। কোন ক্লাসে পড়ে? পড়াশোনা ওই 7 এ। পড়াশোনা কি করে? আমরা ভিক্ষা করে খাই।
কাজকর্ম করি, এখানে এসে আমাদের বাড়িতে ভগবানপুর, আমরা এখানে আমরা মেয়ে চাইছি, আর আমাদের মেয়ে যদি না হাজির করতে পারে এই অফিসারের শাস্তি চাই। আপনার নাম? আমার নাম দীপালি ঘোড়াই। আজকে থানার সামনে আপনারা চিৎকার করছেন এবং বিক্ষোভ টাইপে দেখাচ্ছেন, কেন কি? আমার লাদনিকে খুঁজে পাচ্ছি না, ওখানে থানাতে কমপ্লেন করেছি, আমাকে খুঁজে দিবে বলেছে, আসামি ধরতে যাই না। কতদিন আগে নিখোঁজ হয়েছে? সোমবার দিন থেকে। কিভাবে হলো নিখোঁজটা? আমি একটা বাড়িতে টিভি দেখতে যাই, আমি বুড়া লোক, সে তার মা বলছে, মা আমাকে তুই মশলাটা বেটে দে না, আমি হচ্ছে রান্না করবো, ভিক্ষা মেঘে আসে, আমার একটু কষ্ট হচ্ছে, তুই একটু মশলাটা বেটে দাও তো মা, আমি তরকারিটা রান্না করবো। কষ্ট তুমি বেটে দাও, আমি ঠাকুমাতে টিভি দেখতে যাবা। এবার সে বললো, সে টিভি দেখতে যায়নি, সে বুড়িটা হাত ধরে টানিয়ে দিয়ে চলে গেল। কোন কোন সব বয়স্ক মনে হচ্ছে আমাদের সামনে আছে, সামনে আছে। মেয়ের নাম কি? আমার আমার নাতিনের বয়স লক্ষ্মী ঘোড়ায়, 14 বছর হয় না, 4 মাস কম আছে, 14 বছর। আজকে পুলিশের কাছে এলেন, পুলিশ কি আমার আমি বলছি দাঁড়া, আজকে আসছি। ভিন রাজ্য থেকে কাজ শেষ করে আর বাড়ি ফেরা হলো না চাটলার রঘুনাথপুরের স্বপন সরেনের। ট্রেনে কাটায় প্রাণ গেল তার, আর তার মৃত্যু দেখতে হলো স্ত্রীকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বেলদা স্টেশনে। ভিন রাজ্য থেকে কাজ শেষ করে আর বাড়ি ফেরা হলো না চাটলার রঘুনাথপুরের স্বপন সরেনের। ট্রেনে কাটায় প্রাণ গেল তার, আর তার মৃত্যু দেখতে হলো স্ত্রীকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বেলদা স্টেশনে। জানা গেছে, ভিন রাজ্য তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন চাটলার স্বপন সরেন ও তার স্ত্রী লক্ষ্মী সরেন। তারা 1 মাস কাজ করে বাড়ি ফিরেছিলেন। বেলদা স্টেশনে নেমে ট্রেনের লাইন পার হতে গিয়ে ঘটে গেল বিপত্তি। মৃত্যু হলো স্বপনের। স্ত্রীর চোখের সামনে মৃত্যু হলো স্বামীর। এই ঘটনার পরে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। অপরদিকে এদিন বেলদা কুলিগেড়িয়া এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এক যুবক। তার গলা কেটে গেছে রেলের চাকায়। রেল পুলিশ 2টি মৃতদেহ উদ্ধার করেছে। বর্তমানে ফের ট্রেনে কাটার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে এই যুবক যে আত্মহত্যা করেছে তা পরিষ্কার। একই দিনে 2টি মৃত্যুর ঘটনা ঘটল বেলদা স্টেশন এলাকায়। 15 দিনের মধ্যে পূর্ত দপ্তরের মার্কিং করা সরকারি জায়গা খালি করে দিতে হবে। 17 ডিসেম্বরের মধ্যে তা খালি না করলে প্রশাসন তা ভেঙে দেবে বলে মাইকিং করলেন প্রশাসনের কর্তারা। 15 দিনের মধ্যে পূর্ত দপ্তরের মার্কিং করা সরকারি জায়গা খালি করে দিতে হবে। 17 ডিসেম্বরের মধ্যে তা খালি না করলে প্রশাসন তা ভেঙে দেবে বলে মাইকিং করলেন প্রশাসনের কর্তারা। উল্লেখ থাকে, এগরা থেকে বেলদা বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট রুখতে রাজ্য সড়ক তৈরি হচ্ছে। সেই মতো বেলদা ঠাকুরচক খাকুরদা বাজারে এখনো যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন তা শেষবারের মতো মাপঝোঁক করার পরে 17 ডিসেম্বরের মধ্যে তা খালি করার নির্দেশ দেওয়া হয়। যদিও পুজোর আগে থেকে খালি করার কথা থাকলেও তা হয়নি নানা টানাপোড়েনের জন্য। এলাকার বিধায়ক দাবি করেছিলেন, উচ্ছেদ হলে এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা কোথায় যাবে। তাই বিধায়কের কথা মতো কিছুটা ব্যবসার জায়গা রেখে বাকিটা খালি করার কথা বলা হয়েছে। বেলদা বাসস্ট্যান্ড এলাকায় বহু দোকান ভেঙে দিতে হবে, তবে তারা যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করবে প্রশাসন। তবে এই কাজ শেষ হওয়ার পরে বেলদা বাসস্ট্যান্ড থেকে শ্যামপুরা বাইপাস পর্যন্ত চওড়া রাস্তা হবে, সেখানেও সরকারি জায়গা খালি করতে হবে। বেলদা শহরে বেশ কিছু বহুতল তৈরি হচ্ছে সরকারের নির্দেশকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে। কেউ রাস্তার মধ্যে ঘর করছেন, তো কেউ আবার সরকারি নির্দেশ মতো যেভাবে বাড়ি তৈরি করা উচিত তা করছেন না। সবকিছু হয়ে যাচ্ছে, বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে অনায়াসে। যদিও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা বিষয়টি নজরে এনেছেন। অন্যথায় পূর্ত দপ্তরের আইন অনুযায়ী পূর্ত দপ্তর কর্তৃপক্ষকে জবরদখল সরাতে হইলে সমস্ত খরচ জবরদখলকারীকে বহন করিতে হইবে এবং সমস্ত মাল বাজেয়াপ্ত করা হইবে। আদেশ অনুসারে পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তারিখ ইংরেজির 2/12/2024। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যায় যে পূর্ত দপ্তরের আদেশনামা অনুযায়ী বেল্লা হইতে জাহাল্লা পর্যন্ত মোট 21.16 কিলোমিটার রাস্তার দৃঢ়করণ ও সম্প্রসারণের কাজ চলছে। ঠাকুরচক ও খাকুরদা বাস স্ট্যান্ডে যানজট এড়ানোর জন্য বাস বে করার পরিকল্পনা করা হয়েছে এবং বেল্লা গান্ধী পার্ক এলাকাতে জনসন ইমপ্রুভমেন্ট করার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে ঠাকুরচক, খাকুরদা এবং বেল্লা গান্ধী পার্ক অঞ্চলে রাস্তার উভয় পাশে যে সকল ব্যক্তি কোনোভাবে সরকারি জায়গা জবরদখল করে
অবৈধ নির্মাণ করেছেন তাহারা পূর্ত দপ্তরের দ্বারা চিহ্নিত করা অংশটি আগামী ইংরেজির 17/12/2024 তারিখের মধ্যে স্বেচ্ছায় সকল প্রকার জবরদখল মুক্ত করিবেন। অন্যথায় পূর্ত দপ্তরের আইন অনুযায়ী পূর্ত দপ্তর কর্তৃপক্ষকে জবরদখল সরাতে হইলে সমস্ত খরচ জবরদখলকারীকে বহন করিতে হইবে এবং সমস্ত মাল বাজেয়াপ্ত করা হইবে। আদেশ অনুসারে পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ঘোষণার তারিখ ইংরেজির 2/12/2024। বিশেষ ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য বেলা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 136তম জন্মদিনে বেলদা স্টেশন প্রাঙ্গণে মঙ্গলবার আলোচনা সভা, মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 136তম জন্মদিনে বেলদা স্টেশন প্রাঙ্গণে মঙ্গলবার আলোচনা সভা, মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন কমিটির পক্ষ থেকে বেলদা স্টেশন প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমিটির সভাপতি তপন এস্তে, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত জানা, প্রদীপ দাস, প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ, দীপঙ্কর তেওয়ারি, প্রদীপ মাঝি, অশোক জানা প্রমুখ ব্যক্তিবর্গ। এদিন 136টি প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয়। কমিটির সম্পাদক পরেশ বেরা জানান, 1889 সালে 3রা ডিসেম্বর বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু বিকেল 5টায় মেদিনীপুর জেলার হবিবপুরে জন্মগ্রহণ করেন। তার সেই সময়টাকে মেনে নিয়ে প্রতি বছর বিকেল 5টায় আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 সালে বেলদা স্টেশন প্রাঙ্গণে মূর্তি প্রতিষ্ঠার পর থেকেই প্রত্যেক বছর এই দিনটিকে অনাড়ম্বর সহকারে পালন করা হয়। কিছু নেই, ধারাবাহিকভাবে টানা পড়েন ওঠাপড়া ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে নিয়ে আজও অব্যাহত মানুষের মুক্তি হয়। এটাই হলো ছোট করে বলতে গেলে এই কথা, এবং সেজন্য লড়াই সংগ্রাম চলছে, তার ঘাত প্রতিঘাত ইত্যাদি হচ্ছে। শুধু ভারতবর্ষীয় চিন্তা ক্ষুদিরামের আত্মবলিদান, ক্ষুদিরামের বোমা ফেলা থেকে ফাঁসির হুকুম এবং ফাঁসি হয়ে যাওয়াটা 100 দিন লাগে। আজকে একটা ঘটনা 100 দিন এগিয়ে দিয়ে তার চিন্তা করছে। কিন্তু আজকে আমাদের নিজেদের দিকে মনে পড়ে যে আমরা কি, কারণ ক্ষুদিরামের সেই শেষ কথাটা যেটা উপেন্দ্রনাথ তার লেখনীতে গন্ডগোল ভিত্তিতে ক্ষুদিরামকে আগুনটা ছিটকে পড়ে বুকে লেগেছিল। অনেকদিন পরে যখন আয়নার সামনে দাঁড়াই, সেখানে একটা সাদা দাগটার ভিতরে ক্ষুদিরাম আমি তো জীবন দিলাম, আপনারা কি করবেন? আর আজকে বলেই আমাদের এখানকার কিছু মানুষকে নিয়ে করেছিলেন, কিছু বয়স্ক মানুষ যারা একটু অনেকে নেই, যারা আছেন বিরুদ্ধে লড়াই করবার মানসিকতা দেখে ক্ষুদিরামের সামনে দাঁড়িয়ে আছে শপথ করার দিন। আমি সংবাদ এই পর্যন্ত। নমস্কার।